আসসালামু আলাইকুম। আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইপোনাট্রিমিয়া। তাহলে হাইপোনাট্রিমিয়া এটার ক্ষেত্রে আমরা 5টা কেস বা 5টা কন্ডিশন আমরা যদি একটু চিন্তা করি। আমি প্রথমে একটা আইকিউ টেস্ট করি আমাদের। এখানে একটা পাত্র দেখা যাচ্ছে যে এই পাত্রটা একটু ফোলা ফোলা, একটু নাদুস নুদুস টাইপের পাত্র। এই পাত্রটা আবার একটু কিন্তু চুপসানো, দেখা যাচ্ছে যে আমি একটু চুপসাই দিছি। আর এখানে আমি 3টা পাত্র নিচ্ছি। এই 3টা পাত্র অলমোস্ট সেম সাইজ আমরা চিন্তা করতে পারি। আমার আঁকাটা একদম সেম না হলেও আমরা কল্পনা করে নেব যে এই 5টা ফিগার হচ্ছে একই সাইজের। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে ডান পাশে 3টা ফিগার রাখলাম আর বাম পাশে 2টা ফিগার রাখলাম। তো বাম পাশে যে 2টা ফিগার আছে, প্রথম যে ফিগারটা আমরা কিন্তু এখানে এই 5টা কন্ডিশন নিয়ে কিন্তু আমরা এখন ডিল করব। অর্থাৎ ইমার্জেন্সিতে আমার কাছে পেশেন্ট আসছে। তো পেশেন্টটার ক্ষেত্রে আমরা, আচ্ছা, এখানে আগে আমি একটু চিন্তা করি যে পাত্রগুলো আমি কি বোঝাচ্ছি। এটা আসলে আমি বোঝাচ্ছি যে আমার শরীরে ব্লাডের ভলিউমটা কেমন। অর্থাৎ আমাদের নর্মাল ব্লাড ভলিউম যদি আমরা চিন্তা করি যেটা হচ্ছে 5 লিটার। হ্যাঁ, আমাদের ব্লাড ভলিউম যদি 5 লিটার আমরা চিন্তা করি, এটাকে আমরা নর্মাল চিন্তা করতেছি। আবার যদি এমন হয় যে এই পাত্রটা একটু বড়, মানে বোঝাচ্ছে যে আমার এখানে ব্লাড বেশি আছে 6 লিটার, এবং এটার মধ্যে আমরা একটু চুপসানো দ্বারা বোঝাচ্ছি যে ব্লাড কম আছে, মানে এটা হচ্ছে 4 লিটার। তাহলে এই যে 1 নম্বর কেসটা, যেটা এই 1 নম্বর কেসটা কিন্তু এটাকে আমরা বলতেছি হচ্ছে হাইপার ভলিমিক, কারণ তার এখানে ভলিউম বেশি, তাহলে এটা হাইপার ভলিমিক বলতেছি আমরা। আর এই যে সেকেন্ড কেসটা যেটা 4 লিটার আছে, এটাকে আমরা বোঝাচ্ছি তার ভলিউম কমে গেছে, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে হাইপোভলিমিক কন্ডিশন। আর এখানে এই যে ডান পাশে আমি যে 3টা ফিগার রাখলাম, এই 3টা ফিগারকে আমরা একসাথে বলতে পারি এরা হচ্ছে কিন্তু ইউভলিমিক কন্ডিশনে আছে। ইউভলিমিক মানে বোঝাচ্ছে যে এখানে হচ্ছে ভলিউম লেভেলটা হচ্ছে বাড়েও নেই কমে নেই, ঠিক আছে, মানে যেটা যতটুকু থাকার ততটুকুই আছে। তাহলে আমরা এখানে 5টা কেসের মধ্যে দেখলাম 2টা কেস হচ্ছে হাইপার ভলিমিক আর হচ্ছে হাইপোভলিমিক, আর বাকি 3টা কেস হচ্ছে ইউভলিমিক কেস। এখন একটা পেশেন্ট যখন আমার কাছে ইমার্জেন্সিতে আসলো, আমি দেখলাম যে তার ইলেকট্রোলাইটসের রিপোর্ট নিয়ে আসছে। এই পেশেন্টটা হচ্ছে হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করছে। হাইপোনাট্রিমিয়া বলতে আমাদের নর্মালি যেখানে হচ্ছে সেরাম সোডিয়াম লেভেল যেটা 135 থেকে 145 থাকার কথা, সেই জায়গায় তার 135-এর নিচে আছে সোডিয়াম লেভেলটা। তো এই পেশেন্টের ক্ষেত্রে আমরা ফার্স্টে চিন্তা করব যে এই পেশেন্টটা দেখি তো সে কি এরকম নাদুস নুদুস কিনা। নাদুস নুদুস বলতে বোঝাচ্ছি যে তার হাত পা ফুলে গেছে কিনা, মুখ ফুলে গেছে কিনা, বা পেটে পানি আসছে কিনা। অর্থাৎ যদি মুখে পানি আসে, পেটে পানি আসে, অথবা পায়ে পানি আসে, এই যে পানি আসা কন্ডিশনগুলো, অর্থাৎ আমার এখানে কোনো অর্গান ফেলোর রিলেটেড কোনো ইস্যু আছে কিনা। অর্থাৎ যদি হার্টের কথা চিন্তা করি তাহলে কার্ডিয়াক ফেলোর, অথবা যদি আমরা লিভারের ক্ষেত্রে চিন্তা করি তাহলে লিভার সিরোসিস, বা আমি এখানে লিভার ফেলোর বলতেছি। আরেকটা হতে পারে যে তার সিকেডির কারণে কিন্তু পানি আসে, অথবা আমরা এখানে নেফ্রোটিক সিনড্রোমের কথাও চিন্তা করতে পারি। তো এই যে কন্ডিশন যেগুলোর ক্ষেত্রে আমার বডিতে পানি আসতে পারে, তারাই হচ্ছে আমার এই হাইপোভলিমিক বা মানে হাইপার ভলিমিক হাইপোনাট্রিমিয়ার কারণ। আমরা এখানে যতগুলো কারণ পড়তেছি সবই কিন্তু হাইপোনাট্রিমিয়া, তার মধ্যে এটা হচ্ছে হাইপার ভলিমিক কন্ডিশন এই কয়েকটার ক্ষেত্রে। অর্থাৎ আমাকে এই 4টাই অপশানে দিতে পারে, সেটা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর, লিভার সিরোসিস, সিকেডি অথবা নেফ্রোটিক সিনড্রোম। তাহলে হাইপার ভলিমিক কিন্তু হাইপোনাট্রিমিয়ার কজগুলো আমি জানলাম। অর্থাৎ পেশেন্ট আসলে আমি দেখবো যে তার হাতে, পায়ে, মুখে এবং পেটে পানি আছে কিনা, এটা গেল। আর এটা হচ্ছে হাইপোভলিমিক কন্ডিশন, যেটা এই হাইপোভলিমিক কন্ডিশন মানে কি পেশেন্টের এটা চুপসাই গেছে, আমি বোঝাচ্ছি, মানে ফ্লুইড লস হয়েছে। আচ্ছা, এখন ফ্লুইড লস হয়েছে তার মানে কি পেশেন্টের ডিহাইড্রেটেড আছে। অর্থাৎ ডিহাইড্রেটেড থাকা মানে কি, তার দেখা যাবে যে হয়তো বা ইউরিন আউটপুট কম, এবং ইউরিন আউটপুট কম হয়ে ডিহাইড্রেশন হয়ে তার হয়তো বা একেআই ডেভেলপ করতে পারে। আমরা কিন্তু ক্লিনিক্যালি দেখা যাবে যে তার ড্রাই কোটেড টাং পাবো, তার সানক্যান আই থাকবে, স্কিন পিঞ্চ গোজ ব্যাক স্লোলি হবে, তাই না? এই ধরনের ফিচারগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা সেক্ষেত্রে ধরে নিতে পারি যে এই পেশেন্টটা হাইপোভলিমিক কন্ডিশনে আছে। এবং তার হাইপোনাট্রিমিয়ার ক্ষেত্রে আমরা এখানে কয়েকটা হিস্ট্রি নিতে পারি চাইলে, যে ওনার কি ফ্লুইড লসের হিস্ট্রিটা এমন কিনা যে সে বমি করতেছে, অর্থাৎ তার ভমিটিং আছে কিনা, অথবা তার ডায়রিয়া হচ্ছে কিনা। যদি দেখি যে তার ভমিটিং বা ডায়রিয়া নাই, তাহলে আরেকটা জিনিস দেখতে পারি আমরা, সেটা হচ্ছে যে তার কোনো বার্নের হিস্ট্রি আছে কিনা। দেখা গেলো যে হয়তো বা বার্ন নিয়ে আসছে পেশেন্টটা, তাহলে ভমিটিং নাই, ডায়রিয়া নাই, বার্নও নাই, তারপরেও এই পেশেন্টটা কীভাবে ফ্লুইড লস হতে পারে? ভমিটিং, ডায়রিয়া, বার্ন নেই, কিন্তু ফ্লুইড লস, এইটা আমাকে কিন্তু স্পেশাল কনসার্ন রাখতে হবে। কারণ ভমিটিং, ডায়রিয়া বা বার্ন এইটা পেশেন্ট নিজেই এসে বলবে যে আমার বমি হচ্ছে, আমার ডায়রিয়া হচ্ছে, বা আমি হাত পা পুড়ে গেছে, এটা পেশেন্ট নিজে এসে বলবে। কিন্তু যেই জিনিসটা পেশেন্ট বলবে না, আমাকে মাথায় রাখতে হবে এজ এ ডক্টর, সেটা হচ্ছে যে পেশেন্ট কি
ক্রনিক হাইপারটেনসিভ পেশেন্ট কিনা। দেখা গেছে যে সে হয়তো বা অ্যান্টি হাইপারটেনসিভ খায়, সে হচ্ছে ডাইউরেটিক্স জাতীয় কোনো অ্যান্টি হাইপারটেনসিভ নিচ্ছে। তাহলে এই যে ডায়োরেটিক্স, সেটা হতে পারে লুপ ডায়োরেটিক্স অথবা থায়াজাইড ডায়োরেটিক্স, তো এই ধরনের কোনো ডায়োরেটিক্স জাতীয় সে যদি কোনো ড্রাগ খেয়ে থাকে, এই হিস্ট্রিটা কিন্তু অনেক সময় আমাদের মিস হয়ে যেতে পারে। তো আমাকে এটা কিন্তু স্পেশালি খেয়াল রাখতে হবে। তাহলে বডি থেকে ফ্লুইড লসের যদি কোনো হিস্ট্রি থাকে, তাহলে এই জিনিসগুলোর কারণেও কিন্তু আমার হাইপোভলিমিক হাইপোনাইট্রিমিয়া ডেভেলপ করতে পারে। আচ্ছা, এখন আমরা দেখি যে পেশেন্ট ইডিমেটাসও না, ডিহাইড্রেটেডও না, অর্থাৎ আমার 1 নম্বর কেস 2 নম্বর কেস কোনোটাই না। পেশেন্ট ইউভলিমিক কন্ডিশনে আছে, তার 1 নম্বর বা 2 নম্বর কন্ডিশনের যে ব্যাপারগুলো ছিল, মানে আমার 1 নম্বর কন্ডিশনের যে ব্যাপারটা, মানে কি এখানে পেশেন্ট আসা মাত্রই আমি কিন্তু তার বাইপেজাল ক্রেপস পাবো, তাই না? এখানে কিন্তু বাইপেজাল ক্রেপস, গ্যালোপ্রিদম, হার্ট ফেলোর, এই ফিচারগুলো আমি পাচ্ছি। লিভার ফেলোর মানে এখানে কিন্তু আমি হচ্ছে অ্যাসাইটিস পাচ্ছি, তাই না? যেহেতু লিভার সিরোসিস, তার মানে এখানে হচ্ছে আমি অ্যাসাইটিস পাচ্ছি। সিকেডি বা নেফ্রোটিক সিনড্রোম, এগুলোর ক্ষেত্রে সে একটা হিস্ট্রি দেবে যে তার ক্রিয়েটিনিন লেভেলটা অনেক হাই। নেফ্রোটিক সিনড্রোম হলে সেক্ষেত্রে আমাকে আরও একটু ডিটেলস হিস্ট্রি নিতে হবে বা একটু আমাকে কিছু টেস্ট করে জানতে হবে। আচ্ছা, ওইদিকে আমি গেলাম না, এখন আমি হচ্ছে তাহলে ডান পাশে আসি। আমার যে ইউভলিমিক কন্ডিশন যেটা আছে, ইউভলিমিক কন্ডিশনের ক্ষেত্রে আমরা এই পেশেন্টের ক্ষেত্রে একটা টেস্ট দিয়ে পাঠাবো সাথে সাথে। সেই টেস্টটা হচ্ছে কি অসমোলারিটি। তাহলে এই যে সেরাম অসমোলারিটি টেস্টটা, আমরা জানি আমাদের বডির নর্মাল অসমোলারিটি লেভেলটা হচ্ছে 285 থেকে 290 বা 280 থেকে 295, এভাবে যাই বলি না কেন আমরা, 285 থেকে 290 এটা হচ্ছে তার নর্মাল আমাদের বডির যে অসমোলারিটি। যদি অসমোলারিটিটা এটাই থাকে, এই কন্ডিশনে যদি থাকে, তাহলে আমরা বুঝে নিব যে তার যে হাইপোনাইট্রিমিয়াটা ডেভেলপ করছে, এটা তার একটা ফলস রেজাল্ট বা সিউডো হাইপোনাইট্রিমিয়া। এই যে এটা ফলস রেজাল্ট কেন? কারণ দেখা গেছে যে হয়তো বা এই পেশেন্টের বডিতে সোডিয়াম লেভেলটা ঠিকই আছে, কিন্তু আমরা আসলে সেটা ডিটেক্ট করতে পারতেছি না, মেশিনে প্রপারলি ডিটেক্ট করতে পারতেছি না। কেন? কারণ এই পেশেন্টের হয়তো বা তার মাল্টিপল মাইলোমা থাকতে পারে, অথবা তার ট্রাইগ্লিসারাইড হাই থাকতে পারে, বা যে কোনো একটা কারণে তার এই হাইপোনাইট্রিমিয়াটা আমার মেশিনে শো করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি পেশেন্টের শরীরে কোনো হাইপোনাইট্রিমিয়া কিন্তু নাই। কী দেখে বুঝলাম? যখন দেখলাম যে তার অসমোলাইটি, সেরাম অসমোলাইটি লেভেলটা হচ্ছে নর্মাল আছে তখন। তাহলে সিউডো হাইপোনাইট্রিমিয়া নিয়ে কিন্তু আমার কোনো টেনশনের কোনো কারণ নেই। সিউডো হাইপোনাইট্রিমিয়ার পেশেন্টের ক্ষেত্রে আমাকে তখন কিন্তু সোডিয়াম কারেকশনের কোনো ব্যাপার থাকতেছে না। তার মানে আমার কিন্তু এখন স্পেশাল কনসার্ন দিতে হবে নিচে 2টা কন্ডিশনে। এখানে দেখা গেল যে পেশেন্টের অসমোলারিটিটা 285 নিচে নেমে আসছে, 285 বা 280 নিচে নেমে আসছে। তাহলে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা এখানে ইউভলিমিক হাইপোনাইট্রিমিয়া ডেভেলপ করছে, কিন্তু অসমোলারিটিটা কম। এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস চিন্তা করব, সেটা হচ্ছে যে তার এক্সেস ওয়াটার ইনটেকের কোনো হিস্ট্রি আছে কিনা। দেখা গেছে যে কিছু মানুষ হ্যাবিচুয়ালি হয়তো বা সে প্রচুর পানি খায়, ইলেকট্রোলাইট ফ্রি ওয়াটার ড্রিঙ্কিংয়ের কারণে তার এই হাইপোনাইট্রিমিয়াটা দেখাচ্ছে। তাহলে এক্সেস ওয়াটার ইনটেক যদি তার হয়, অথবা তার কোনো সাইকোজেনিক প্রবলেম থাকতে পারে, এই সাইকোজেনিক প্রবলেমের কারণে, সাইকোজেনিক প্রবলেম যেমন হচ্ছে সিজোফ্রেনিয়া থাকতে পারে, তো যে কোনো একটা কারণে মানে এক্সেস ওয়াটার ইনটেক করে সে, তাহলে এটা সাইকোজেনিক কজ হতে পারে, অথবা তার হ্যাবিচুয়াল ফ্যাক্ট হতে পারে, যার কারণে যদি সে অতিরিক্ত পানি ইনটেক করে, যেটাকে আমরা প্রাইমারি পলিডিপসিয়া বলতেছি, এই কন্ডিশনের ক্ষেত্রেও তার হাইপোনাইট্রিমিয়া ডেভেলপ করতে পারে, এটাকে আমরা ইউভলিমিক হাইপোনাইট্রিমিয়া বলতেছি। এটা ছাড়াও আরেকটা জিনিস হতে পারে যে আমাদের কিন্তু FT4 এটা একটু দেখতে হবে, তার থাইরয়েড লেভেলটা কত আছে এটা দেখতে হবে। যদি দেখি যে হাইপোথাইরয়েড, তাহলেও কিন্তু তার এই ইউভলিমিক হাইপোনাইট্রিমিয়া ডেভেলপ করতে পারে। তাহলে একটা হচ্ছে কি, সে অতিরিক্ত পানি খায়, অথবা তার সাইকোজেনিক কোনো প্রবলেম আছে, অথবা তার হাইপোথাইরয়েড আছে, অথবা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সিয়াদ। এই যে সিয়াদটা, সিয়াদের ক্ষেত্রে দেখা যাবে যে তার বডিতে হয়তো বা তার লাংসে কোনো ইনফেকশন থাকতে পারে, অথবা কোনো কনসলিডেশন, বা এখানে হচ্ছে যে তার স্ট্রোক, এগুলো কোনো কিছু থাকতে পারে। যদি কোনো একটা ইনফেকশাস স্টেট থেকে যদি সিয়াদ ডেভেলপ করে, তাহলেও কিন্তু ইউভলিমিক হাইপোনাইট্রিমিয়া হতে পারে। তাহলে আমরা ইউভলিমিক হাইপোনাইট্রিমিয়ার ক্ষেত্রে এই কয়েকটা জিনিস মাথায় রাখলাম। কখন? যখন অসমোলারিটিটা 280 বা 85 নিচে নেমে যাচ্ছে। আচ্ছা, এখন যদি এই পেশেন্ট দেখা যাচ্ছে যে তার অসমোলারিটিটা 300-র উপরে আছে, তাহলে এই যে 300-র উপরে আছে, তখন আমাকে কয়েকটা কেস মাথায় রাখতে হবে, যে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে যে পেশেন্ট কি ডায়াবেটিক কিনা। যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, অথবা দেখা যেতে পারে যে সে অ্যালকোহল কনজাম্পশন করে, হ্যাঁ, সে ক্রনিক অ্যালকোহল কনজাম্পশন করতেছে, তাহলে হইতে পারে হাইপোনাইট্রিমিয়া ডেভেলপ করতে পারে। অথবা এই পেশেন্টকে ম্যানিটল ইনফিউশন দেওয়া হয়েছে, হ্যাঁ, ম্যানিটল ইনফিউশন দেওয়া হয়েছে, অথবা সরবিটল ইনফিউশন দেওয়া হয়েছে। অথবা দেখা যেতে পারে যে আমরা কিন্তু অনেক সময় পেশেন্টদেরকে ফ্যাটিসল, অ্যামিনোসল এগুলো দিই, বা অ্যামিনো অ্যাসিড। তাহলে দেখা গেছে যে যদি এই অ্যামিনো অ্যাসিড দেওয়া হয়,
হ্যাঁ, একটা পেশেন্ট সে অনেক দিন ধরে হয়তো বা এই সাপ্লিমেন্টের উপরে আছে, তাহলে অ্যামিনো অ্যাসিড সাপ্লিমেন্ট এগুলা হতে পারে। আচ্ছা, তাহলে এই যে কয়েকটা কেস আমি বললাম যে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাটাস, অথবা হচ্ছে সে অ্যালকোহল কনজাম্পশন করে, অথবা তার ম্যানিটল সরবিটল, অথবা অ্যামিনো অ্যাসিড ইনফিউশন দেওয়া হয়েছে, তাহলে এই কারণেও কিন্তু এই ইউভলিমিক হাইপোনাইট্রিমিয়া ডেভেলপ করতে পারে। তাহলে এই যে ইউভলিমিক হাইপোনাইট্রিমিয়া, আমি এখানে যদি একটু খেয়াল করি এই কেসটার ক্ষেত্রে, এখানেও ইউভলিমিক হাইপোনাইট্রিমিয়া, এখানেও কিন্তু ইউভলিমিক হাইপোনাইট্রিমিয়া, যেটা সিউডো হাইপোনাইট্রিমিয়া ওটা নিয়ে তো আমার চিন্তা করা লাগতেছে না, কিন্তু এই যে দুটো কন্ডিশন ইউভলিমিক হাইপোনাইট্রিমিয়া, এখানে তিনটাই তো ইউভলিমিক হাইপোনাইট্রিমিয়া, এগুলোর মধ্যে আমি আসলে কিভাবে পরীক্ষা অপশানের ক্লুটা কীভাবে দিবে, যদি অসমোলারিটি যেটা আমার হচ্ছে নর্মাল রেঞ্জ, এই নর্মাল রেঞ্জের মধ্যে যদি দেয় তাহলে সেটা অপশানে বলা থাকবে এটা হচ্ছে একটা আইসোটনিক কন্ডিশন। যদি নর্মাল রেঞ্জে থাকে তাহলে এটাকে আমরা বলবো কি আইসোটনিক কন্ডিশন। আর যদি দেখা যাচ্ছে যে 285 নিচে থাকে তাহলে এটাকে আমাকে বলে দেবে এটা হচ্ছে হাইপোটনিক, তাহলে এটা হচ্ছে আমার হাইপোটনিক। আর যদি 300-র উপরে থাকে তাহলে এটা আমাকে বলে দিবে এটা হচ্ছে হাইপারটনিক। তাহলে এই টনিসিটিটা উল্লেখ করে বলে দিবে, টনিসিটিটা উল্লেখ করে বলে দিলে তখন আমি এই তিনটা কন্ডিশনকে সাজায় ফেলবো যে এটাকে আইসোটনিক কন্ডিশন বলতেছে, নাকি এটা হাইপোটনিক কন্ডিশন বলতেছে, নাকি এটা হাইপারটনিক কন্ডিশন বলতেছে। অর্থাৎ আমাকে যদি পরীক্ষার প্রশ্ন আকারে চিন্তা করি তাহলে আইসোটনিক না হাইপোটনিক না হাইপারটনিক এটা উল্লেখ করে দিবে। আর যদি আমি ক্লিনিক্যালি চিন্তা করি যে একটা পেশেন্ট আমার কাছে হাইপোনাইট্রিমিয়া নিয়ে আসছে, তাহলে আমি 5টা কেস আবার একটু বলি যে 5টা কেসকে আমরা কীভাবে সেট করব। ইমার্জেন্সিতে আমার কাছে একটা পেশেন্ট আসছে, আমি জানলাম যে তার ইলেকট্রোলাইটসে সোডিয়াম লেভেলটা কম আছে। সবার ফার্স্টেই আমি চিন্তা করবো আমার 1 নম্বর কেস যে পেশেন্টের কোনো অর্গান ফেইলিওর রিলেটেড তার কি হচ্ছে বডিতে পানি আসছে কি না। যদি বডিতে তার পানি এসে থাকে তাহলে আমরা চিন্তা করবো যে তার হয় হার্ট ফেলোর, লিভার ফেলোর, অথবা কিডনি ফেলোর বা এই ধরনের কোনো একটা কিছু আছে কিনা, তাহলে ওই লাইনে আমরা পরে ওগুলো এক্সক্লুড করে দেখবো আর কি। আর যদি দেখি যে না পেশেন্টটা ডিহাইড্রেটেড, তাহলে ডিহাইড্রেটেড হলে তার যদি একে দেওয়া থাকে প্রশ্নে, অথবা দেওয়া থাকবে যে তার ফ্লুইড লস হচ্ছে, এই ধরনের কোনো কন্ডিশন যদি দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে হাইপোভলিমিক হাইপারনাইট্রিমিয়া। তাহলে হাইপারভলিমিক হাইপারনাইট্রিমিয়া দেখলাম আর হাইপোভলিমিক হাইপারনাইট্রিমিয়া দেখলাম। আর যদি পেশেন্টের ক্ষেত্রে ডিহাইড্রেশনও নাই, ইডিমাও নাই, তখন আমাকে কেস আকারে চিন্তা করলে আমি সেরাম অসমোলারিটি টেস্টটা করতে পাঠাবো। আর যদি আমাকে পরীক্ষায় প্রশ্ন বইলেই দেয় তাহলে প্রশ্নে উল্লেখ করা থাকবে যে এটা কি আইসোটনিক না হাইপোটনিক নাকি হাইপারটনিক। তাহলে প্রশ্ন যদি আইসোটনিক হাইপোটনিক হাইপারটনিক বলে দেয় তো দিল। আর যদি আমি ক্লিনিক্যালি চিন্তা করি তাহলে আমি পেশেন্টের ক্ষেত্রে প্লাজমা অসমোলারিটি বা সেরাম অসমোলারিটি টেস্টটা করতে পাঠাবো। যদি অসমোলারিটি নর্মাল আসে তাহলে বুঝতে হবে যে এই পেশেন্টের সোডিয়াম কারেকশনের কোনো প্রয়োজন নেই, কারণ এটা একটা সিউডো কন্ডিশন। আর যদি হাইপোটনিক হয় তাহলে আমরা চিন্তা করবো এই পেশেন্ট হয় পানি বেশি খায়, অথবা তার থাইরয়েডের সমস্যা, অথবা সিয়ার ডেভেলপ করছে কিনা। আর যদি পেশেন্ট হাইপারটনিক থাকে অর্থাৎ 300-র বেশি আসে প্লাজমা অসমোলারিটি লেভেলটা, তখন চিন্তা করতে হবে যে পেশেন্ট ডায়াবেটিক কিনা সে, এবং আনকন্ট্রোল ডায়াবেটিক কিনা, তার অ্যালকোহল কনজাম্পশনের লং হিস্ট্রি আছে কিনা, অথবা ম্যানিটল সরবিটল বা অ্যামিনোসল এগুলা কোনো কিছু ইনফিউশন দেওয়া হয়েছে কিনা। তাহলে এই 5টা কন্ডিশন আমরা যদি একটু কেয়ারফুলি চিন্তা করি তাহলে ক্লিনিক্যালিও আমরা এটা আসলে ডায়াগনোসিস করতে আমাদের জন্য সহজ হবে, প্লাস আমরা পরীক্ষায় যদি আমাদের এমসিকিউ আসে তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ।